মানে অন্যায়ভাবে পিটিয়ে হত্যা করবার যে ঘটনা, তাও সাম্প্রদায়িকতার ইস্যু তুলে বাংলাদেশে। এবং সেখানে দুজন শ্রমিককে, যারা মুসলমান না, যারা কোন রকম বিচারের আওতায় না এনে তাদের বিরুদ্ধে অভিযোগ করা যেত। এটা একটা হুম। রাষ্ট্র, এখানে আইন কাজ করবার কথা। এখানে কারো বিরুদ্ধে যদি এরকম আহ আগুন দিয়ে মন্দির পুড়িয়ে দেওয়ার অভিযোগ থাকে, সেটা প্রমাণ সাপেক্ষে বিচার হতে পারে। তার তো মৃত্যুদণ্ড হতে পারতো এই দুজনের, কিন্তু ওখানে পিটিয়ে হত্যা করবে, এটা হুম। কি কোনো রাষ্ট্র কাজ করে? তাহলে এটা একটা পলিটিক্যাল ইস্যু। এবং সেটাকে রাষ্ট্রের দায়িত্বে যারা, সে দায়িত্ব পালন না করে যদি কেউ সন্দেহ করে, যেটা মাহবুব ভাই বলেছেন, যে এইটা একটা উপঢৌকন হিসেবে যে বাংলাদেশ এমন একটি অবস্থায় গিয়েছে যে যেখানে মন্দিরে আগুন দেওয়ার সন্দেহ থেকে পিটিয়ে হত্যা করলেও সমস্যা নেই, এমন একটি পরিস্থিতি কি তৈরি করে না? আর এই দায়টা কি ওখানে যারা মানববন্ধন করেছে বিচারের দাবিতে, তাদের উপর পুলিশ যখন চড়াও হয়, তখন রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে শাসক দল হুম। প্রতিবেশী কাউকে খুশি করবার চেষ্টা করছেন, এরকম সন্দেহ করা কি অমূলক? এখন ভারতের যে নির্বাচন, এবং নির্বাচনে যে হিন্দুত্ববাদী যে ভাবনা, একটা হচ্ছে তাদের ফিলসফি, তারা কিভাবে এগোতে চায়। অখণ্ড ভারতের যে কনসেপ্ট একটা আছে, যেটা আমি বলছি, দামোদর সাভারকর, এটা 1923 সালে তার এই অখণ্ড ভারতের একটা বয়ান আছে। যদিও ওখানে যারা ভারতের যে ইতিহাসবিদ, যারা প্রগতিশীল ইতিহাসবিদ আছে অনেকেই, তারা তার সঙ্গে একমত না যে ভারতের ইতিহাস এমন না। কারণ আমাদের বাংলাদেশ তো, দেখুন, ওয়ারি বটেশ্বর কত হাজার বছর পুরনো সভ্যতা। ফলে 1971-এর পূর্বে বাংলাদেশের ইতিহাস ভারতমুখী হবে, এটা তো ইতিহাসের কথা হতে পারে না। ফলে এটা ওখানের যারা অনেক বুদ্ধিজীবী আছে, তারাও এই ভাবনাটা শেয়ার করে। আমাদেরও তো অতীত আছে, আমাদের এখানে অনেক আহ জাতিগোষ্ঠী ছিল। দেখুন, এখন মোদী সাহেবের যে আহ, উপস্থিতি, এইটা আসলে সন্দেহটাকে আমাদের সবার একটু ঘনীভূত করেছে। দেখুন, 2002 সালে, আজ থেকে 21 বছর আগে, আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে, 28শে ফেব্রুয়ারি, সেই গুজরাট গণহত্যার কথা আপনাদের মনে আছে নিশ্চয়ই। এবং সেখানে যে গণহত্যাটি হয়েছে, এটা নিয়ে বিবিসি গত বছর 4 পর্বের একটি প্রামাণ্য চিত্র উপস্থাপন করেছেন, এবং যেটা ভারত জুড়ে নিষিদ্ধ হয়েছে, যেখানে বলা হয়েছে যে এই যে গুজরাটের গণহত্যা, এই যে সাম্প্রদায়িক দাঙ্গা, ভারত স্বাধীন হওয়ার পরে বোধহয় এর চেয়ে বড় নিষ্ঠুর আর হত্যা হয়নি। তো সেখানে একটা, শুধু একটা উদাহরণ মনে করে দেয় একটা ঘটনার কথা, সেটা হচ্ছে ওখানে সংসদ সদস্য ছিলেন এহসান জাফরি, আপনারা দেখবেন। তিনি, তার বাড়িতে অনেকেই আশ্রয় নিয়েছেন, সংখ্যালঘু মুসলিম, এবং তিনি ওই সময় তাদের প্রাণে রক্ষা করবার জন্য, সেটা 2002 সনের 28শে ফেব্রুয়ারির কথা বলছি, তিনি রাজনৈতিক নেতা যারা তাদের ফোন করেছেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে ফোন করেছেন, রেসপন্স পাননি। এমনকি ওই সময় গুজরাটের মুখ্যমন্ত্রী মোদী সাহেবকেও ফোন করেছেন, এবং উনি অত্যন্ত দুর্ব্যবহারের শিকার হয়েছেন, যেটা এই প্রামাণ্য এই চিত্রে ইমতিয়াজ পাঠান নামে একজন সাক্ষ্য দিয়েছেন। তার মানে হচ্ছে যে মোদির বিষয়ে বিবিসির যেই 4 পর্বের এই প্রামাণ্য দলিল, যেটা ভারত জুড়ে নিষিদ্ধ হয়েছে, এবং এটা সবাইকে হুম। নতুন করে আবার মানে এই যে অসাম্প্রদায়িক নেহরুর ভারতকে মোদির হিন্দুত্ববাদী গুজরাটি যে ভারত তৈরি করার যে হুম। প্রবণতা, সেটার বিরুদ্ধে ভারতবাসীদের, তাদেরও অধিকাংশ মানুষের কিন্তু একটা ভাবনার জায়গা থেকে এটা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ফলে নির্বাচনকে সামনে রেখে এই ধরনের একটা ভাবনা, হিন্দুত্ববাদী যে তাদের ভাবনা, হুম। এবং এবং একই আপনি সঙ্গে, আপনি আপনি জানেন গতকালকে যেটি ঘটেছে, একজন দর্শকও হ্যাঁ, বলার যেটি চেষ্টা করেছে, যেটি আমি খুব স্পষ্টভাবে, আমি ভারতীয় নির্বাচনটাকে খুব প্রতিদিনই একটু জি, অবলোকন করার চেষ্টা করি। এবারও মোদি, তিনি তো বর্তমান সিটিং প্রধানমন্ত্রী, জি, বর্তমান নির্বাচন চলছে, তিনি সরাসরি মুসলিম কার্ডকে তিনি ব্যবহার করেছেন গতকালকে। এবং তিনি ঘৃণা ছড়িয়েছেন, সরাসরি বলেছেন যে কংগ্রেস যদি ক্ষমতায় আসে, তাহলে হিন্দু নারীদের যে আহ, গলায় যেটা পরে, তারা ইয়ার, যারা বিবাহিত, ইয়ের কি বলে এটাকে ভুলে গেলাম,
মঙ্গলসূত্র, সেই হ্যাঁ, মঙ্গলসূত্রটা পর্যন্ত তারা রাখতে পারে। সেই মঙ্গলসূত্র কংগ্রেস মুসলিমদেরকে দিয়ে দিবে, এবং মুসলিমদেরকে তিনি এমনভাবে আক্রমণ করেছেন, মুসলিমরা যারা বাচ্চা বেশি দেয়, যারা, যেটা মনমোহন সিং এর আগে বহু আগে বলেছিল যে এই দেশের যারা মাইনরিটিজ আছে তাদের সকল সম্পদের মধ্যে প্রধান অধিকার রয়েছে মুসলিমদের, সেই বক্তব্যকে, বহু বছর আগে দেওয়া বক্তব্যকে এখন তিনি ব্যবহার করছেন ট্রাম্প কার্ড হিসেবে, একটা ধর্মীয় কার্ড হিসেবে। তো এই যখন ঘৃণা ছড়াচ্ছে পার্শ্ববর্তী দেশের প্রধানমন্ত্রী, সেটারই একটা অংশ বা পরিকল্পনাকে আমাদের দেশেও বাস্তবায়ন করতে চাচ্ছে, যেটি যথাযথভাবে বলার চেষ্টা করেছে মোহাম্মদ এটা আখতারুজ্জামান। এটা এটা আমি আমি সেটার সাথে আসলে একটু যুক্ত করতে চাচ্ছিলাম। এটা আমি নিশ্চিত না, তবে আমি আহ, আমাদের আহ, সরকার বাহাদুর যেভাবে বিষয়টাকে হ্যান্ডেল করছেন সেটা দেখে আমি অনেক বেশি উদ্বিগ্ন, এবং আমার মনে হচ্ছে যে বিষয়টি সঠিকভাবে আগাচ্ছে না। আমরা হচ্ছি আসলে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা দেশ। বাংলাদেশ আসলেই আহ, আহ, মোদির সেই হিন্দুত্ববাদী ভারতের, যেখানে আপনি কংগ্রেস বলুন, কিন্তু ইন্ডিয়া আমাদের জোটের সরকারের সাথে যত কংগ্রেসের অংশ সখ্যতা আছে, সবচেয়ে বেশি, যতটুকু আমরা ঐতিহাসিকভাবে যতটুকু জানি। সেটা থাকলেও কিন্তু এই মোদির যে ভাবনা, সেটা ভারতের মানুষও কিন্তু নিরাপদ বোধ করছে না। যারা প্রগতিশীল, যারা আহ অসাম্প্রদায়িক ভারতের স্বপ্ন দেখেছিলেন, নেহরুর ভারত কিন্তু শুধু, যা- এটা কিন্তু মোদির হিন্দু ভারত হিন্দু এখন। সম্প্রদায় কিন্তু খুশি। মোদি এবার আসবে, এখন এবার আসবে আগের তুলনায় আরো বেশি সিট নিয়ে, এটা অলরেডি ডিসাইসিভ একটা অবস্থানে আছেন তিনি। এটা এটা শুধুমাত্র এটা খুব, election। এইটা দেখুন, এই বিষয়টা, এই ভাবনাটা খুব স্বাভাবিক। তারা 400 আসনের একটা টার্গেট করেছে, এবং তারা এককভাবেই 450 আসন আশা করছে। কিন্তু নির্বাচনের সর্বশেষ যে অবস্থা পশ্চিমবঙ্গ আমরা দেখেছি, তাদের যে 3টি আসন, সেখানে অন্য জায়গায় 60% ভোট হলেও প্রায় 78% ভোট পড়েছে ওখানে। তাহলে তিনি দেখতে পেয়েছেন যে মানুষের মধ্যে ধর্মীয় উন্মাদনা তিনি যেমন ছড়াতে সক্ষম হয়েছেন, তেমনি ভাবে যারা ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক ভারতে বসবাস করতে চান, তাদের মধ্যেও এক ধরনের দুশ্চিন্তা আহ, ছড়িয়ে পড়েছে। এবং আমাদের একজন দর্শক শ্রোতা বলছিলেন, তিনি প্রথম আলোতে পড়েছেন যে মোদির অবস্থা ভালো নেই। আসলে ভালো নেই মানে সেই অর্থে না, ভালো হুম, নেই মানে হচ্ছে যে এর আগে যে পরিমাণ সারা দেশে মানুষের ভোট না দেওয়ার, যেমন আমরা তো দেখেছি যে কোনো কোনো জায়গায় ভোট বর্জনও করেছে নাগাল্যান্ডে, তাই না? হুম, হুম, 6টা জেলায় একজনও আসেনি, সেটা রাজ্য আলাদা করবার একটা সংগ্রাম। সেটার পাশাপাশি এটা তার গুড গভর্নেন্সের যে সংকট, সেটা আহ, আমরা পরিষ্কার দেখতে পাই। আর আরেকটা হচ্ছে সাম্প্রদায়িকতার যে বিষয়টা, এটা উনি রাখঢাক রাখেননি। বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করা কিংবা এখানে ইন্টারফিয়ারেন্সের ক্ষেত্রে ভারত পররাষ্ট্রনীতিতে যেমন কোনো রাখঢাক ছিল না, অত্যন্ত পরিষ্কার ভাবে তারা একটি অংশ, মানে বাংলাদেশের মানুষের সাথে না দিয়ে শাসক দলের পক্ষ নিয়েছেন। ঠিক একইভাবে মোদির যে এই বিষয়টা, সেটা হচ্ছে তারা হিন্দুত্ববাদী ভাবনা এবং রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিরোধীদেরকে জেল জুলুম, যেটা আমরা আমাদের এই দেশেও দেখেছি, সেই একই পলিসি দিছে। এবং এখানে সবচেয়ে ইফেক্টিভ এখন যেটা, সেটা হচ্ছে হুম, ধর্মীয় সাম্প্রদায়িকতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা। হুম, বাংলাদেশে যে বিষয়টি হয়েছে, সেটি হচ্ছে যতটা না ভারত চেয়েছে, তার চেয়ে আমরা বোধ হয় উপঢৌকন হিসাবে, যেটা আমার আগে আহ, মাহবুব ভাই বলেছেন, যে হুম, আমাদের মনে হচ্ছে যে এরকম দুটো বিচার বহির্ভূত, মানে অন্যায়ভাবে পিটিয়ে হত্যা করবার যে ঘটনা, তাও সাম্প্রদায়িকতার ইস্যু তুলে বাংলাদেশে। এবং সেখানে দুজন শ্রমিককে, যারা মুসলমান না, যারা কোন রকম বিচারের আওতায় না এনে তাদের বিরুদ্ধে অভিযোগ করা যেত। এটা একটা হুম, রাষ্ট্র, এখানে আইন কাজ করবার কথা। এখানে কারো বিরুদ্ধে যদি এরকম আহ আগুন দিয়ে মন্দির পুড়িয়ে দেওয়ার অভিযোগ থাকে, সেটা প্রমাণ সাপেক্ষে বিচার হতে পারে। তার তো মৃত্যুদণ্ডও হতে পারতো এই দুজনের, কিন্তু ওখানে পিটিয়ে হত্যা করবে, এটা হুম, কি কোনো রাষ্ট্র কাজ করে? তাহলে এটা একটা পলিটিক্যাল ইস্যু। এবং সেটাকে রাষ্ট্রের দায়িত্বে যারা, সে দায়িত্ব পালন না করে যদি কেউ সন্দেহ করে, যেটা মাহবুব ভাই বলেছেন, যে এইটা একটা উপঢৌকন হিসেবে, যে বাংলাদেশ এমন একটি অবস্থায় গিয়েছে যে যেখানে মন্দিরে আগুন দেওয়ার সন্দেহ থেকে পিটিয়ে হত্যা করলেও সমস্যা নেই, এমন একটি পরিস্থিতি কি তৈরি করে না? আর এই দায়টা কি ওখানে যারা মানববন্ধন করেছে বিচারের দাবিতে, তাদের উপর পুলিশ যখন চড়াও হয়, তখন রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে শাসক দল হুম। প্রতিবেশী কাউকে খুশি করবার চেষ্টা করছেন, এরকম সন্দেহ করা কি অমূলক? তবে আমি যেটা বলতে চাই, আমরা হচ্ছি সাম্প্রদায়িক সম্প্রীতির একটি দেশ। আমরা এটা বলতে চাই না আমরা শান্তিতে থাকতে চাই।
ফলে আমি বিশ্বাস করি যে যেই চেষ্টাটি হচ্ছে ভারতে, ওটা ভারত অশান্ত হচ্ছে, অসাম্প্রদায়িক ভারত আর সেই জায়গায় নেই। মোদির সেই গুজরাটি যেই ফিলসফি, হিন্দুত্ববাদী ফিলসফি, সেটাই আমাদের সরকার যেভাবে বিসর্জন দিচ্ছে আমাদেরকে, সেই জায়গাটায় শুধুমাত্র সরকার ক্ষমতায় থাকবে এখানে কিন্তু শেষ নয়। এখানে যদি সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়ে যায় এবং মানুষের মধ্যে 15 থেকে 17 বছর গণতন্ত্রহীনতা, বাক স্বাধীনতা নেই, এবং যারা বিরোধী দল করছেন তারা 6 মাস কারাগারে থাকছেন, না হলে 6 মাস পালিয়ে থাকছেন সন্তানদের অভিযোগ, তারা বাবাকে দেখতে পায় না, কারণ যখন কারাগারের বাইরে থাকে তখন পালিয়ে থাকে আর বাকিটা কারাগারে থাকে। এইরকম মানুষগুলো, এত অত্যাচার, এত মার্জিনালাইজ করা, 28 তারিখের এত বড় ক্র্যাকডাউনের পর যদি সাম্প্রদায়িকতার এই বিষয়টাকে সরকার সঠিকভাবে হ্যান্ডেল করতে না পারে, তাহলে ওই যে শহর পুড়লে দেবালয় এড়ায় না যে কথাটা, হুম। আমরা কেউ নিরাপদ না। ফলে আজকের আলোচনায় আমি যেই বিষয়টা খুব গুরুত্বের সাথে বলতে চাই, জি। এখানে আমরা ঘৃণা ছড়াতে চাই না। আমরা আমাদের আবহমান কাল ধরে আমরা যে সহাবস্থানে যে জায়গাটি আছি, আমরা সকলেই মিলেমিশে আছি। এই জায়গাটার ব্যত্যয়, গণতন্ত্র ধ্বংস করার দায় যেমন শাসক দল নিতে হচ্ছে, সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়িয়ে দেওয়ার যে প্রতিবেশী, যেই আমরা দেখেছি আঞ্চলিক মোড়লের যেই অশুভ চক্রান্ত, সেটা নিজেকে বিসর্জন দেওয়ার সামিল মনে করবে, এবং এই দায় সম্পূর্ণ শাসক দলকেই বহন করতে হবে। এবং এটা কোনোভাবেই গণতন্ত্র ধ্বংস করার ক্ষেত্রে একতরফা নির্বাচন, ডামি নির্বাচন, কিংবা উপজেলায় আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শালা শালিকার যে নির্বাচন, সেটার চেয়ে অনেক বেশি ভয়াবহ ভবিষ্যৎ অপেক্ষা করছে। আমি বিশ্বাস করি সরকার বাহাদুর এই বিষয়টি আমলে নিবেন এবং অতি দ্রুত এটা হ্যান্ডেল করবেন, তাহলে জি। আমাদের সবাইকেই অনেক বেশি মূল্য দিবে। ঠিক।